স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি আমি শাওন হাসনাত। সারা বছরের মোট চামড়ার 60 ভাগই সংগ্রহ হয় কোরবানি ঈদে। চামড়া সংগ্রহ ও বেচাকেনাকে ঘিরে তৈরি হয় নানান সমস্যা ও আশঙ্কা। এবারও এর ব্যতিক্রম নেই। ঈদের কয়েকদিন আগে এবং পরে থেকেই চামড়া বেচাকেনা এবং সংরক্ষণে বিপত্তির পাশাপাশি চামড়া পাচারেরও আশঙ্কা তৈরি হয়েছে। আর এজন্যই আমাদের আজকের বিষয় হচ্ছে চামড়া শিল্প। এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন। প্রথমে আমরা একটু জানতে চাবো জনাব মাহিন আপনার কাছে, যে আসলে এবার চামড়া আমরা যতটুকু দেখেছি যে চামড়া নিয়ে প্রথম থেকে একটু আলোচনা ছিল, তো সেই বিষয়ে চামড়া কি আমরা লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের কাছ থেকে বারবারই শুনেছি যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা পূরণ হয়নি। আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এবার? অ্যাকচুয়ালি এটা এই বিষয়ে বলা যাবে আর খানিকটা দু একদিন পরে, যে এবছর চামড়ার লক্ষ্যমাত্রা আমরা যেটা নির্ধারণ করেছিলাম যে সরকারি সূত্রে 1 কোটির উপরে চামড়া এবার গরু এবং ছাগল সব কিছু মিলে কুরবানি হবে। তো সেই লক্ষ্যমাত্রাটা পুরোপুরি হয়েছে কিনা এরকম স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে নেই, কিন্তু আশা করা যেতে পারে যে হওয়ার সম্ভাবনা আছে। বাট কেউ কেউ বলেন যে এবার লক্ষ্যমাত্রাটা প্রায় 10 লাখেরও কম হবে। তো দিস ইজ নট দ্য প্রপার টাইম অ্যাকচুয়ালি। আমার মনে হয় আরও সপ্তাহখানেক লাগবে এক্স্যাক্টলি লক্ষ্যমাত্রার কোন পর্যায়ে আমরা আছি সেটা বোঝার ক্ষেত্রে। আমি একটু দেলোয়ার ভাইয়ের কাছে জানতে চাই, বিশেষ করে আপনি কাঁচা চামড়া সংরক্ষণ এবং সেগুলো এই সভাপতি সংগঠনের, সেক্ষেত্রে আপনাদের বিচারে গত বছরে যা ছিল এবছর তার চেয়ে কি পরিমাণ কম হয়েছে এবং আপনাদের লক্ষ্যমাত্রা এবার কত ছিল আসলে? ধন্যবাদ আপনাকে। আসল কথা, এই চামড়ার কেন এবার গরুই কিন্তু কম এসছে বাংলাদেশের সব প্রতিটা হাটে, প্রতিটা ডিস্ট্রিক্টে, এবং আপনার কোরবানিও কম হয়েছে। সেই কারণে আমি মনে করি 10 থেকে 15% চামড়া কম এসছে। এবং আমরা ঢাকায় যে চামড়াগুলো আমদানি হয়েছে, আমরা কিন্তু সেখানেও লক্ষ্য করেছি যে গত বছরের চেয়ে আমাদের কিন্তু এই আড়তে কাঁচা চামড়া কম এসছে। এবং ওভারঅল বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টগুলোতেই খোঁজ খবর নিয়েছি, সেখানেও কিন্তু আপনার কোরবানি কম হওয়ার নিউজগুলো এসছে আমাদের কাছে। তো আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনারা বারবারই ব্যবসায়ীরা একটা অভিযোগ করছেন যে বিশেষ করে চামড়া পাচারের আশঙ্কা, কিন্তু সেক্ষেত্রটি কি আপনারাই তৈরি করে রাখেননি? আপনারা চামড়ার দাম দেখা যাচ্ছে দেশের বাজারে বিশেষ করে ঢাকায় আপনার 50 টাকা এবং প্রতি বর্গ ফুট, এবং ঢাকার বাইরে 40 টাকা। আমরা যতটুকু জানি ভারতে চামড়ার দাম প্রায় দ্বিগুণ। সেক্ষেত্রে তো ব্যবসায়ীরা মুক্তবাজার অর্থনীতি, চামড়া তো পাচারের সম্ভাবনা থাকবেই। সেক্ষেত্রে আপনারা সেফগার্ডগুলো দেননি কেন? না, এখানে একটা কথা বলে রাখি, পাচারের আশঙ্কা করা যায়, কিন্তু পাচার কিন্তু গত বছরও 1 পিস চামড়া পাচার করতে পারেনি। এবং এবছরও, কারণ আমাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং হয়েছে, বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং হয়েছে, সেখানে আপনার গিয়ে আমাদের বর্ডার গার্ডের মহাপরিচালক এবং কোস্টগার্ড আছে, তারপরে র্যাব, পুলিশ, সবাইকে নিয়ে মিটিংটা হয়েছিল। সেখানে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকদেরকেও বলা হয়েছে যে প্রতিটা সীমান্ত এলাকায় এমনভাবে পাহারা দিতে হবে যেন কোনো চামড়া সীমান্তমুখী না হয়, এবং সেই চামড়াগুলো যেন ঢাকা বা মোকামমুখী হয়, যে সমস্ত মোকামে আমাদের বাজার আছে। তো সেই কারণে ডিসিদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে 8 থেকে 10 কিলোমিটারের দূরে যেন চামড়াগুলি রাখা হয়, কেউ পাচার করে নিয়ে যেতে না পারে। তো সেখানে আমরা দাবি করেছিলাম, সম্ভাবনা এটা যে পাচার হবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু সম্ভাবনা যেখানে আছে সেখানে আপনারা গত বছরের চেয়ে এবছর ভালোভাবে দেখবেন। তখন তারা আমাদেরকে একেবারে আশ্বস্ত করেছে যে না, এবার সীমান্তে কোনো চামড়া পাচার হতে দেওয়া যাবে না, কারণ এটা জাতীয় সম্পদ। কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখেছি, বিশেষ করে ঢাকার বাইরে যারা মৌসুমী ব্যবসায়ী বা বোকাম ব্যবসায়ী, তারা কিন্তু ঢাকার দিকে চামড়া আনার চেয়ে সীমান্তবর্তী এলাকার দিকে চামড়া বেশি নিচ্ছেন, কারণ ওইদিকে দাম বেশি, এদিকে দাম কম। তারা দেখছেন যে 40 টাকা করে তারা কিনে 50 টাকায় বিক্রি করে যা লাভ পাবেন তার চেয়ে দ্বিগুণ লাভ পেলে তারা আসলে ওই দিকটাই বিক্রি করবেন। এই বিষয়ে মানে আপনাদের দৃষ্টিতে কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি দ্বিগুণ দাম নয়, ভারতের চামড়ার দাম কিছু বেশি। কারণটা হলো যে আমরা একই মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করি US ডলার ফর্মে।
তো ভারতের রুপির মুদ্রা অবমূল্যায়ন হয়েছে। ভারতের রুপি আগে 55 টাকা ছিল, সেটা এখন 65 টাকা হয়েছে। সে আমার থেকে 10 রুপি এমনিতেই এগিয়ে আছে। আর আমরা পেতাম হলো গিয়ে 81 টাকা, সেটা নেমে এসে 77 কিংবা 78 টাকা। আমি এখানে 3 টাকার ডলারে আমি কম পাচ্ছি। তো আমার টাকা হয়েছে শক্তিশালী, ওখানে রুপি হয়েছে দুর্বল। তো এই যে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এক্সপোর্টাররা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা তো বলার কিছু নেই। আজকে যদি টাকা 90 টাকা হতো, আমিও 60 টাকায় কিনতে পারতাম। কিন্তু টাকা তো এটা আমাদের কাম্য না। টাকা আমাদের অর্থনীতির ভিত শক্তিশালী হচ্ছে, টাকা শক্তিশালী হচ্ছে। ওখানে রুপির অবমূল্যায়নের কারণে তারা একটু স্পেস পাচ্ছে। কিন্তু একটা দিকে খেয়াল রাখলে আপনি দেখবেন যে ভারতে যে লেদার ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা ইচ্ছে করলেই যে বাংলাদেশ থেকে সব চামড়া নিয়ে যাবে, বিষয়টা তো তা না। আমাদের উপর ডিপেন্ড করে ওদের ইন্ডাস্ট্রি তো হয়নি। ওইখানে বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে। ওইখানে যেমন ওরা ব্রাজিল থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে যে অনেক ট্যানারি আছে, তারা ইম্পোর্ট করে। কারণ হলো তাদের যে কাস্টমার লেভেল, দ্যাট ইজ ডিফারেন্ট। সেখানে 1.4 থেকে 1.6 থিকনেসের লেদার লাগে, যেটা বাংলাদেশি চামড়া দিয়ে হবে না। কাজেই বাংলাদেশি চামড়ার যদি স্পেসও থাকে, তো সেইটা নিয়ে তো তার কোনো লাভ নেই। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো পরে জানবো। আমরা যাচ্ছি 1 মিনিটের একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। বিরতির আগে চামড়া পাচার নিয়ে কথা বলছিলাম। এখন আমরা আসলে একটু বিশেষ করে মাইন ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি, যে আপনার চামড়া শিল্পে এখন আসলে রপ্তানি কিন্তু আমরা খুব একটা বাড়তে দেখছি না, যদিও দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প, কিন্তু রপ্তানি আমরা কিন্তু খুব বেশি বাড়তে দেখছি না। বিশেষ করে কমপ্লায়েন্সের একটি অভাব। বিশেষ করে সারা বিশ্বব্যাপী এখন ইথিক্যাল বাইং এর কথা তারা বলছে, এবং কমপ্লায়েন্স না হলে তারা কিন্তু সেক্ষেত্রে রপ্তানি আদেশ সেভাবে দিচ্ছে না। আমরা যতটুকু একটা ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য জানি, প্রায় 30% রপ্তানি আদেশ কমে গেছে, বিশেষ করে কমপ্লায়েন্সের কারণে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে কয়েকটি বিষয় আলোচিত হওয়া উচিত। একটা হলো যে কমপ্লায়েন্স তো বটেই, যে সারা বিশ্বে এখন সকল বড় লেভেলের কাস্টমারদের মনোযোগ হলো সেই সমস্ত জায়গা থেকে তারা চামড়া সংগ্রহ করবে না কিংবা কিনবে না যেখানে কোনো কমপ্লায়েন্স ইস্যুগুলো ফুলফিল হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে হাজারীবাগে অলমোস্ট একটা পলিউশনের মধ্যে কাজ করতেছি। তো সেক্ষেত্রে একটা নেতিবাচক তো কাস্টমার লেভেলে আছে, যে তারা পলিউশন করা কোনো ট্যানারি থেকে তারা চামড়া কিনবে না। এটা হলো গিয়া লোয়ার লেভেল না, মিডল লেভেল অ্যান্ড আপ লেভেলের কাস্টমার। তো আমরা বিসিক শিল্পনগরীতে কাজ শুরু করেছি। সেখানে আমরা পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়া তৈরি করব। তো পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়া যখন তৈরি করব, ন্যাচারালি তখন কমপ্লায়েন্স কাস্টমারগুলো আমাদের কাছে আসবে। সেক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন সেখানে যেতে? যে কোনো একটা কাজ আমরা যদি করতে চাই, এটা 60 বছরের বর্জ্য আমরা উইদিন এ ইয়ার ক্লিন করব, বিষয়টা তো সেরকম নয়। এখানে প্রায় 155টা লেদার ইন্ডাস্ট্রি আছে, একটা শিল্প নগরী এখানে গড়ে উঠেছে হাজারীবাগে 60 বছর আগে। তো আমরা এখন বিসিকে নতুন জায়গায় যাচ্ছি, নতুন পরিবেশে। সেই জায়গাটা সব কিছুই কমপ্লায়েন্সের সাথে রিলেটেড। একটা লেদার ইন্ডাস্ট্রির কোনো মেশিনের ওয়েট আছে প্রায় 30 টন থেকে 40 টন। তার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, একে তো শুধু পাইলিং তো করাই লাগবে, তারপর প্ল্যাটফর্ম করা লাগবে, সিভিল কনস্ট্রাকশনের সময় লাগবে। মাথার মধ্যে রাখতে হবে যে আমরা কি এমন একটা জায়গায় নদীর পাড়ে ফ্যাক্টরি করতেছি, কোনো অবস্থাতেই রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা যেন আমাদের এই লেদার ইন্ডাস্ট্রি জীবনে না আসে, সেই দিকে বিবেচনা করেই আমাদের সিভিল কনস্ট্রাকশন করতে হবে। না, সেই কনস্ট্রাকশনটা আপনারা করছেন, আপনারা যাচ্ছেন, কিন্তু আমি যেটা জানি যে 1.5 দশক লেগে গেল এই স্থানান্তরে। 2003 সালে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কথাই আসছে, যে কথাটা বলা হচ্ছে 1.5 দশক, আদৌটি সেটা সত্যি কতটুকু? 2003 সালে জমি অধিগ্রহণ করেছে তৎকালীন সরকার, অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। তারপরে এলাকাবাসী কেস করেছে, সেই কেস কন্টিনিউ করেছে প্রায় অলমোস্ট 7-8 বছর। আমাদেরকে প্লট বুঝিয়ে দিয়েছে 2008 সালের পরের থেকে। তারপরে মাননীয় শিল্পমন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রীর আমলে যখন সে সিটিপির কাজে হাত দিয়েছে, সেটা হলো 2014 সাল। তো 2014 সালে যখন সে সিটিপির কাজে হাত দিয়েছে, তেমনি সময় আমরাও সিভিল কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি। এর আগে তো কনফিডেন্স লেভেলই গ্রো করেনি। সিটিপি ছাড়া কোথায় আপনি ফ্যাক্টরি করবেন? কাজেই মাননীয় শিল্পমন্ত্রী যখন সিটিপির কাজ শুরু করেছে, আমরা তখন কনস্ট্রাকশনের কাজে হাত দিয়েছি। আচ্ছা মাইন ভাই, আমি এটা বিষয়ে একটু জানতে চাচ্ছি দেলোয়ার ভাইয়ের কাছে। বিশেষ করে ফিনিশ লেদার গুডস বা যারা এক্সপোর্টার, তারা তো ওখানে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা কাঁচা চামড়া ব্যবসায়ী আছেন, সংগ্রহ করছেন বিভিন্ন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট, তারা কি এখানেই থাকবেন না? তাদেরও ওখানে
যাওয়ার একটি জায়গা তৈরি না, হবে? আমরাও চেষ্টা করতেছি। সেকেন্ড স্টেজে কিছু জমি অধিগ্রহণ হবে, সেখানে আমাদেরকে কিছু জায়গা দেওয়া হবে বলেছে। তো আমরা যদি সেখানে জায়গাটা পাই, পাশাপাশি যদি আমরা থাকি, তাহলে আমাদের ব্যবসার একটু জন্য ভালো হবে। কারণ এখানে ধরেন এই কেয়ারিং কস্টটাও কমে আসবে এবং আমরাও একে অপরের প্রতি একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আপনার মাধ্যমে আমি শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে তাড়াতাড়ি আমাদেরকেও কিছু জায়গা ওখানে দেওয়া হোক, যেন আমরা সেখানে আড়ত করতে পারি। আমরা এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতির পর আমাদের সাথে থাকুন। ফিরে এলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ স্কিন হায়ার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন। তো মাহিন ভাই, যে কথাটি বিরতির আগে চলছিল যে ওখানে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বেসিকের কাছ থেকে একটি অভিযোগ শুনি যে আপনারা যাচ্ছেন না, তাই সিইটিপি চালু করা যাচ্ছে না, কিন্তু আবার আপনারা বলছেন সিইটিপি চালু হচ্ছে না, এই কারণে আপনারা যেতে পারছেন না। বিষয়টা আসলে কি ডিমাগে না মুরগি আগে? না, বিষয়টা হলো যে আমরা বিসিককে আমাদের কোনো প্রতিপক্ষ ভাবি না। বিসিক যদি অভিযোগ করে থাকে, আমাকে কখনো করেনি। আমরা ভাবি যে বিসিক এবং আমরা একটা সেম লক্ষ্য নিয়ে কাজ করছি, যে উভয়ই আমরা একই নৌকার যাত্রী। এই নৌকার ডেস্টিনেশন হলো পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়াটা তৈরি করব। তো তার পার্ট সে করতেছে, আমার পার্ট আমি করতেছি। তার পার্ট হলো যে ইনফ্রাস্ট্রাকচারের গ্যাস, বিদ্যুৎ এবং সিভিল কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে তার ওই সিইটিবির কাজটা সম্পূর্ণ করে দেওয়া। আমার কাজ হলো আমাদের যে অ্যাসোসিয়েশনভুক্ত যত সদস্যগুলো আছে তাদের ওখানে নিয়ে যাওয়া। তো এগুলো সব সাইমালটেনিয়াসলি হচ্ছে। তার কাজগুলো সে করতেছে, তার অন দ্য ওয়ে। সে বলছে যে সে মোটামুটিভাবে এখন ইনভাইট করছে আমাদেরকে কাজ করার জন্য। আমরাও রেডি আছি, প্রায় 30-35টা ট্যানারি এখন ওয়েট ব্লু কাজ করা শুরু করতে। যে আমরা দেখব যে কোনো রকমের কোনো সমস্যা হলে সেগুলো আবার আমরা রেকটিফাই করব। কিন্তু এখানে একজন আরেকজনের পক্ষ বিপক্ষ নয়। আমাদের লক্ষ্যটা যেহেতু এক এবং অভিন্ন, যে পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়া তৈরি করব, কাজেই সেই কাজটা করতে গেলে টেস্ট কেস হিসাবে আমরা 30-35টা ট্যানারি উইদিন নেক্সট 7 ডেজের মধ্যে চালু করে দেওয়ার পরে যদি কোনো প্রতিবন্ধকতা হয়, আমরা একসাথে বসি আবার প্রবলেমগুলো সলভ করব। কারণ এখানে পক্ষ এবং বিপক্ষ করলে হবে কি, স্পিড ফল করবে। আমাদের লক্ষ্য যেহেতু এক, তাহলে আমরা কেন স্পিড ফল করব? আপনাদের টোটাল যে 155টি ট্যানারি আছে, তাদের পুরোপুরি সেখানে যেতে কত সময় লাগতে পারে? আমাদের এক্সপেক্টিং উইদিন অক্টোবরে প্রায় 50টার উপরে ট্যানারি রেডি হয়ে যাবে। ব্যালেন্স ট্যানারিগুলো নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ওয়েট ব্লু করার মতো অবস্থায় এসে যাবে। তো আমরা আশা করতে পারি বাই 31 ডিসেম্বর সমস্ত ট্যানারি, যে ওয়েট ব্লু যেটা প্রায় 75% পলিউশন করে, সেই 75% পলিউশন করাতে থেকে আমরা বিরত থাকবো এবং হাজারীবাগ থেকে সম্পূর্ণ ওয়েট ব্লু সেকশনটাই সাভারে চলে যাবে। এই আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। দেলোয়ার ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, এবার আসলে লবণের দাম গত বছরের তুলনায় অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে একটা অভিযোগ, এবং মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যে সংরক্ষণ করতে গিয়ে তাদের যে অতিরিক্ত খরচ হচ্ছে, সে তুলনায় মানে চামড়া বিক্রি করতে গিয়ে সে দামটা তারা পাচ্ছেন না। অনেকে এই কারণে মানে লোকসান গুনছেন। তো বিষয়টি আপনি আমাদেরকে যদি একটু পরিষ্কার করেন। না, এই বিষয়টা সত্যি বলেছেন, লবণের দাম আকাশচুম্বী হয়ে গেছিল এবং আমরা মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। তিনি সেই মিটিংয়ে বসেই শিল্পমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে সেখানে 1.5 লক্ষ মেট্রিক টন লবণের এলসি খোলার জন্য অনুরোধ করেছে এবং সেখানে তাদের পারমিশনও দেওয়া হয়েছে মিল মালিকদেরকে। কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখতে পেয়েছি, লবণের কিন্তু এই তাদের অনুমতি দেওয়ার পরও কিন্তু লবণের দাম কমেনি। তো লবণের দাম না কমাতে আমাদের কিছু সমস্যা হয়েছে, কারণ লবণ ছাড়া তো প্রাথমিকভাবে আমি চামড়াটা প্রিজার্ভ করতে পারবো না। তো সেই কারণে সমস্যাগুলো হয়েছে। তবে মৌসুমী ব্যবসায়ীরা সাধারণত লবণ না দিয়েই চামড়া বিক্রি করে যায়, তাদের সেই সমস্যাটুকু হয়নি। আর বিশেষ করে আমাদের যারা রেগুলার ব্যবসায়ী এবং পাইকাররা যারা আছে, ব্যাপারী যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ময়ালে, তারা কিন্তু যত দামি হোক লবণ কিনে কিন্তু তারা এই চামড়া দিয়েছে, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু তাদের চামড়ার কিছু পর্থা, কিছু দাম বেড়ে গেছে এই কারণে, যে লবণের দাম বাড়তির কারণে। তো সেটা আমরা ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন আছে, ট্যান অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে আমরা মিলেমিশে
সেই কাজটা করে নেব, এখানে আমার কোনো সমস্যা হবে না। আর কেউ যদি বলে যে চামড়া বিক্রি করতে গিয়ে লস করছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের মৌসুমী ব্যবসায়ীরাই আমাদেরকে কিন্তু 80 ভাগ চামড়া তারা তুলে দেয়। কারণ না, আপনি যদি একসঙ্গে- দেখেন যশোরে সবচেয়ে বড় যে চামড়ার হাট রাজারহাট, রাজারহাট। সেখানকার আপনি বিভিন্ন পত্রপত্রিকা ছবি দেখেছেন, অনেক চামড়া ব্যবসায়ী কিন্তু তাদের মাথায় হাট, মানে তারা বলছেন যে যে পরিমাণ চামড়া তারা বিক্রি করার কথা, যে পরিমাণ চামড়া আসার কথা, সে পরিমাণ তারা পাননি। না, এটা এটা এই কথাটা ঠিক না। সেখানে আমারও একটা পারচেজ সেন্টার আছে, আমি ওখানে হচ্ছে আমরা কিনি, এবং সেখানে আমার কাছে যে নিউজ, গতকালকে হাট হয়েছে, হাটের মধ্যে কারো কাছে 2000 চামড়া আছে, সে 200 চামড়া নিয়ে এসছে অন টেস্টে, এবং সেখানে 3-4টা ট্যানারির মালিকও চামড়া ক্রয় করেছে। এই ধরনের কোনো নিউজ আমি পাইনি। তবে এই দাম যেটা টার্গেট করা হয়েছিল, মানে আমরা যেটা 3টা অ্যাসোসিয়েশন মিলে যে দামটা নির্ধারিত করেছিলাম বাণিজ্য মন্ত্রী মহোদয় সহ, সেই দামের চেয়ে কিছু বেশি দামে তারা বিক্রি করতে পেরেছে, এবং সেটা ওই যে কস্টিং, লবণের কস্টিং, লেবার কস্টিং, কেয়ারিং কস্ট, এগুলো মিলিয়ে কিছু দাম বেশি পেয়েছে, কিন্তু কারো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়নি এখন। মাইন ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, আমরা কিন্তু চামড়া, কাঁচা চামড়াকে প্রক্রিয়াজাত করে তারপরে রপ্তানি করছি, আবার আমরা জুতো রপ্তানি করছি, আমরা আবার ফিনিশ গুডসও রপ্তানি করছি। তো আমরা আসলে দেখা যাচ্ছে আমাদের প্রক্রিয়াজাত চামড়া যেটা আমরা রপ্তানি করছি কোরিয়া বা চায়নায়, তারা সেটাতে ভ্যালুয়েট করে সেটা কিন্তু আরো বেশি দামে বিক্রি করছে, বেশি রপ্তানি আয় করছে। আমরা সেই জায়গাটা করতে পারছি না। প্রথমেই আমি বলেছিলাম যে কমপ্লায়েন্স ফ্যাক্টরি না করা গেলে কমপ্লায়েন্স কাস্টমার আমাদের চামড়াও কিনবে না, কমপ্লায়েন্স কাস্টমারগুলো প্রোডাক্টও কিনতে রাজি হবে না। কারণ প্রোডাক্ট কিনতে গেলে তারা জিজ্ঞেস করবে যে সোর্স অফ লেদার কোথা থেকে এটা কেনা হয়েছে। তো সেটা যদি দেখে যে হাজারিবাগ থেকে কেনা, তাহলে সেই কমপ্লায়েন্স কাস্টমারগুলো যারা আমাদের এখানে লেদার গুডস ফ্যাক্টরি কিংবা শু ফ্যাক্টরি আছে, তাদেরকে সেই অর্ডার প্লেস করবে না। তো শু ফ্যাক্টরি এবং লেদার গুডস ফ্যাক্টরি তারাও লো ভ্যালু এডিশনের কাস্টমারের কাছে তাদের গুডসগুলো এবং শুগুলো সেল করতেছে অ্যাট প্রেজেন্ট। কাজেই টোটাল কমপ্লায়েন্স যখন হবে, তখন আমাদের ভ্যালু এডিশনগুলো বেড়ে যাবে, কমপ্লায়েন্স কাস্টমারগুলোও আসবে, এবং আমাদের প্রোডাক্টগুলো তখন আমরা প্রোডাক্টে চেঞ্জ করব, এবং আরও নতুন শু ফ্যাক্টরি তৈরি হবে কিংবা লেদার গুডস ফ্যাক্টরি তৈরি হবে। যেটা আমরা বলছি যে ভিশন 2021-এর সাথে রিলেট করে, যে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে মোর দ্যান 6.5% থেকে 7.5%-এর মধ্যে, পার ক্যাপিটাল ইনকাম এই মুহূর্তে প্রায় $1300 কিছু উপরে। তো 2021 সাল নাগাদ এটা দাঁড়িয়ে যাবে প্রায় $1800 কাছাকাছি। তখন কিন্তু আমাদের দেশি একটা বিশাল বাজার তৈরি হবে, প্রায় 10,000 কোটি টাকার লেদার গুডস এবং শুর। অলমোস্ট 15% লোকের যদি বাইং ক্যাপাসিটি বছরে এক পেয়ার জুতা এবং এক পেয়ার স্যান্ডেল কিনে, তাতেই 10,000 কোটি টাকা বাণিজ্য হবে। প্রায় $3 বিলিয়ন বাণিজ্য হতে পারে বিদেশে লেদার গুডস এবং শুজ, যদি চায়না থেকে মাত্র 3% লেদার গুডস এবং শু মার্কেট আমাদের এখানে চলে আসে। সেখানে চায়নাতেও আপনি তার মানে আপনি যেটা বলছেন, আমরা আমাদের পক্ষেও আসলে সম্ভব। তো ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখা হবে আগামীকাল।